নমস্কার, আমি তরুণ ঘোষ। ঝড় বলুন, ঝঞ্ঝা বলুন, তুফান বলুন, টর্নেডো বলুন, যেভাবেই ব্যাখ্যা করুন, খুব শীঘ্রই পাকিস্তানের বুকে সেটা আছড়ে পড়তে চলেছে এবং তার প্রভাব একই সঙ্গে বাংলাদেশের উপরেও পড়বে। আজ প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে তার ভাষণ দিয়ে দিয়েছেন মন কি বাতে। সেই রেকর্ডটা আমার কাছে এখন এসে পৌঁছয়নি, নইলে আমি দিয়ে দিতাম। মন কি বাতে তিনি পরিষ্কার বলে দিয়েছেন এই পেহেলগাঁও হত্যাকাণ্ড যেটা হয়েছে সেটা সম্পূর্ণ পরিকল্পিত, পাকিস্তানের পেছনে জড়িত এবং এখানে টার্গেট কিলিং হয়েছে। যেভাবে হিন্দুদের মারা হয়েছে বেছে বেছে, তাতে বোঝা যাচ্ছে যে এইটাকে একেবারে সুনির্দিষ্টভাবে কোন এজেন্সি, তিনি নাম করেননি, কোন এজেন্সি এটাকে করে দিয়েছিল, এই পরিকল্পনার ছকে দিয়েছিল। তার এক্সিকিউশন এসে পেহেলগাঁওতে হয়েছে। তিনি আশ্বস্ত করেছেন সারা বিশ্ব ভারতবর্ষের সঙ্গে দাঁড়িয়ে আছে এবং তিনি এও আশ্বস্ত করেছেন প্রত্যেকের ফ্যামিলিকে সমবেদনা জানিয়ে যে তাদের যারা হারিয়েছেন তাদের আত্মা শান্তি পাবেন এবং এটা নির্দিষ্ট করে উনি বলেননি, কিন্তু তার কথার আঁচে এটা বোঝা গেছে যে 13 দিনে যে কাজটা হয়, তেরবা যাকে বলে, তার আগেই হবে এবং যে সমস্ত পাকিস্তানি এবং যে সমস্ত জঙ্গি যারা এই কাণ্ডের সঙ্গে লুকিয়েছিল, তারা যেখানে থাকুক, পৃথিবীর যে বুকে লুকিয়ে থাকুক, মাটির নিচে থাকলেও তাকে খুঁজে বার করে তাকে মারা হবে। ইতিমধ্যে এই মুহূর্তে এখন বাজে 10:15 রাতে যাওয়ার রেকর্ডটা আমি করছি। এই কিছুক্ষণ আগে জাতির উদ্দেশ্যে ভাষণটা শেষ হলো। এখন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে এখন বৈঠক হচ্ছে আমাদের সিডিএস অনিল চৌহানের। এরই পাশাপাশি প্রধানমন্ত্রী যখন বক্তৃতা দিচ্ছেন তখন ডক্টর জয়শঙ্কর বিদেশমন্ত্রী এবং এনএসএ অজিত দোভাল চলে গিয়েছেন প্রেসিডেন্ট মুর্মুর কাছে, তার সঙ্গে কথাবার্তা বলছেন। সবাই কিন্তু ব্যস্ত। সিডিএস কথা বলছেন রাজনাথ সিং এর সঙ্গে। 3 সেনাকর্তা, নৌবাহিনী, বিমান বাহিনী এবং আর্মি, 3 জনে আলাদা মিটিং করছেন সাউথ ব্লকে অমিত শাহের সঙ্গে। এদিকে ফোর্স ডিপ্লয়মেন্ট হয়ে গেছে, মিসাইল সমস্ত লাগানো হয়ে গেছে। আমাদের যে বিক্রান্ত এবং সুরতের ডেস্ট্রয়ার, সুরত, 2 রকমের শিপ হয় যুদ্ধজাহাজ। একটা হচ্ছে নিজের সীমা যে রক্ষা করে, সেটা সাধারণ যুদ্ধজাহাজ, আর যারা শত্রু ঘাঁটিতে পৌঁছে গিয়ে যারা হামলা করে সেটা হচ্ছে ডেস্ট্রয়ার। এই ডেস্ট্রয়ার হচ্ছে সুরত। বিক্রান্ত এবং ডেস্ট্রয়ার দুটো থেকেই মিসাইল ফায়ার করা হয়েছে এবং মিসাইল একেবারে 100% টার্গেটে গিয়ে লেগেছে। মানে জাহাজ ধ্বংস করার যে মিসাইল, তারই সঙ্গে রাফেল এখন উঠতে শুরু করে দিয়েছে। পুরো একেবারে আম্বালা স্টেশন একেবারে ফাঁকা করে 36টা রাফেল ঘুরছে ভারতবর্ষের বুকে বিভিন্ন সীমান্ত এরিয়ায় এবং বাংলাদেশ সীমান্তের চারদিকে যখন কাছাকাছি যখন ঘুরে বেড়াচ্ছে তখন বোঝা যাচ্ছে বাংলাদেশও কিন্তু এর থেকে রেহাই পাবে না। আমার মনে হয় বাংলাদেশের বুকেও ঝড়ের কিছুটা আঁচ বাংলাদেশ পেতে পারে, যেটা আমি এর আগের ভিডিওতে করেছি। এই ভিডিও বাড়াবো না, খুব ছোট ভিডিও করব। আমি মোদ্দা কথা বলে দিলাম, বড় ঝড়ের আশঙ্কা আছে। এর জন্য ভারতবাসীকে তৈরি থাকতে হবে এবং পাকিস্তানে যে সমস্ত টেররিস্ট আছে তাদের মানে শেষ এবারে হবেই। শেহবাজ শরীফ যতই বলুক যে আমরা ইন্টারন্যাশনাল প্রোব করাবো, নিরপেক্ষ প্রোব করাবো, এই চূড়ান ভারতবর্ষ বহুবার খেয়েছে।
এবার আর এই চূড়ান্ত চলবে না। এবার মোদিজির নাম করে যা মোদিজিকে বল, মোদিজির নাম করে যে কিলিং গুলো হয়েছে, তার মানে ডাইরেক্ট মোদিজিকে অ্যাটাক করা হয়েছে। ভারতবর্ষের মতো শক্তিশালী রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে নাম করে অ্যাটাক করা হয়েছে। এর জবাব তো ভারতবর্ষ দেবে। এবং চীনকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে, তুমি পেছন দিক দিয়ে তুমি কোনো মদত করবে না, কারণ ভারতের কাছে খবর আছে চীন 100টা মিসাইল পাঠিয়েছে পাকিস্তানকে। চীন আসলে পাকিস্তান কোষ খাচ্ছে, তুমি করো। পাকিস্তান চীন খুব ভালো করে জানে 100টা মিসাইল দিয়ে কিছু হবে না। আমাদের কাছে 5000 মিসাইল আছে, 5-10 রকমের মিসাইল আছে। মিসাইল যখন ছাড়বে তো হুড়ুর করে ছাড়বে। এদিকে আর এক কাণ্ড হয়েছে, সেটা হচ্ছে পাকিস্তানের মধ্যে যে সেনাবাহিনী আছে, একটা হচ্ছে সেনাবাহিনী যেটা, আর একটা হচ্ছে আইএসআই। সেনাবাহিনীর যে সেনাকর্তা আসিম মুনির, তিনি যেমন সেনাবাহিনীর কর্তা, তেমনি আসিফ একজন কি আছে, সে হচ্ছে আইএসআই এর ডিজি। আইএসআই এর ডিজি এবং সেনাবাহিনীর যিনি কর্তা আসিম মুনির, দুজনের কিন্তু পদ প্রায় একই, দুজনের ক্ষমতা সমান, এবং কিছু কিছু জায়গায় আইএসআই এর ক্ষমতা অনেক বেশি। এবার সেনাবাহিনীর মধ্যে এই লেফটেন্যান্ট জেনারেল, ব্রিগেডিয়ার যারা রয়েছে, তারা এবার বলছে তোমরা দুজনে মিলে ছক করে যে জিনিসটা করেছো তার মাসুল কি আমরা দেব? পুরো লাহোর আর করাচি এয়ারপোর্ট থেকে শুধু মানে প্লেন আসছে, মানে আপনার প্রাইভেট জেট, ভাড়া করা প্রাইভেট জেট আসছে আর ফ্যামিলিদের পাঠিয়ে দিচ্ছে। 3 জন লেফটেন্যান্ট জেনারেল তারা পাকিস্তান ছেড়ে চলে গেছে। 2 জন মন্ত্রী পাকিস্তানের, তারা পাকিস্তান ফ্যামিলি নিয়ে পাকিস্তান ছেড়ে পালিয়ে গেছে। মানে পাকিস্তান ছেড়ে ধনী যারা আছে তারা তো আগেই পালিয়ে গেছে, এখন পাকিস্তান ছেড়ে পালানোর ধুম পড়ে গেছে। এই অবস্থার মধ্যে দিয়ে পাকিস্তান বুঝে গেছে যে এবারে আর পরিত্রাণ নেই, এবারে তাদেরকে মার খেতে হবে। এখন কি ভারত কি তার নো ফার্স্ট ইউজ নিউক্লিয়ার প্রোগ্রাম যেটা ছিল, নো ফার্স্ট ইউজ, সেই প্রোগ্রাম থেকে সরে আসবে? কারণ শোনা যাচ্ছে 2003 সালের জানুয়ারিতে এই যে সিকিউরিটি কাউন্সিলের যে মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে ওই নো ফার্স্ট ইউজটাকে আবার রিকনসিডার করা হয়েছিল। রিকনসিডার করে এটা লেখা হয়েছিল যে টেকনোলজিক্যাল ওয়ার এবং অন্য কোন ধরনের যদি আক্রমণ সেনাবাহিনী বা ভারতের ওপরে করা হয়, তাহলে ভারত এই প্রথম মানে মারবো না, নো ফার্স্ট ইউজ যে নীতি আছে সেই নীতি থেকে সরে আসবে। এটা নাকি 2003 সালে এটা হয়েছিল ইউপিএর আমলে। তাহলে সেইটাকে এখন ছেড়ে বুঝে বার করা হয়েছে যে হ্যাঁ এরকম একটা নীতি রয়েছে, ফলে সেই নীতিরও হয়তো সাহায্য নেওয়া হতে পারে। আমি জানি না নিউক্লিয়ার ইউজ করা হবে কিনা, তবে পাকিস্তান জুড়ে ত্রাহিমাম তৈরি হয়ে গেছে। সমস্ত পাকিস্তান জুড়ে টেলিভিশন থেকে সোশ্যাল মিডিয়া সর্বত্র একই কাণ্ড, একই কথা যে এবার ভারত আমাদেরকে ছাড়বে না। এবং আপনারা নিশ্চিত থাকুন, ঝড় খুব তাড়াতাড়ি গিয়ে টর্নেডো হয়ে আছড়ে পড়বে পাকিস্তানের বুকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।